সময়টা ১৯৫৫ সাল। ইন্দোনেশিয়ার পূর্ব জাভার এক প্রত্যন্ত নর্তকীদের গ্রামে কিছু মেয়েকে অতিপ্রাকৃত কিছুর বশ হয়ে নৃত্য করতে দেখা যায়। এ সকল মেয়েদেরকে মূলত গ্রামের মঙ্গলের জন্য এক অতিপ্রাকৃত সত্তার কাছে বলি দেওয়ার জন্য উৎসর্গ করা হয়েছে। লাল রঙের পোশাক পরা এই বৃদ্ধা নর্তকীদের গ্রামের প্রধান। তার পাশে একটা খোলা বাক্স দেখা যায়। বাক্সটার পাশে বসে বৃদ্ধা সেই অতিপ্রাকৃত সত্তাকে উদ্দেশ্য করে বলতে থাকে, হে গ্রামের মালিকা, আমি আপনার সন্তুষ্টির জন্য কিছু মেয়েকে উৎসর্গ করলাম, যাতে আপনি এদের মধ্যে থেকে কাউকে নির্বাচন করতে পারেন। আমাদের গ্রামকে অনিষ্ট হতে রক্ষা করুন। এর কিছুক্ষণ পরেই নর্তকীরা নৃত্য করতে করতে পড়ে যেতে থাকে, আর তাদের ওপর একটা সাদা কাপড় জড়িয়ে দেয় গ্রাম প্রধানের লোকেরা। কিন্তু এদের মধ্যে একজন মেয়ে নৃত্য করতেই থাকে, অর্থাৎ এই মেয়েকেই বলির জন্য নির্বাচন করা হয়েছে, যাকে এখন সেই অতিপ্রাকৃত সত্তার দুনিয়ায় নর্তকী হিসেবে সারা জীবনের জন্য নিজের আত্মাকে উৎসর্গ করতে হবে। তারপর হঠাৎই সেই খালি বাক্সটা বন্ধ হয়ে যায়, যার ভেতর থেকে বৃদ্ধা একটা জাদুর ব্রেসলেট বের করে, যাকে কাওয়াতুরি বলা হয়। ব্রেসলেটটা পাওয়া মাত্রই সে জঙ্গলের ভেতর দিয়ে হন্তদন্ত হয়ে তার মেয়ে ইনগ্রির কাছে এসে পৌঁছায়, আর ইনগ্রি ও তার সহযোগী তান্ত্রিককে যে কোনোভাবে দ্রুত এই ব্রেসলেটটা গ্রাম থেকে বাইরে নিয়ে যেতে বলে। এই ব্রেসলেটটা আসলে কি, আর কেনই বা এই গ্রামে প্রতি বছর একজন কুমারী মেয়েকে নিজের আত্মাকে উৎসর্গ করতে হয়, জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। পরবর্তী দৃশ্যে দেখা যায় ইনগ্রি সেই ব্রেসলেটটা নিয়ে জঙ্গলের ভেতর দিয়ে প্রাণপণে ছুটছে, কিন্তু হঠাৎই হোঁচট খেয়ে পাশে একটা খাদে পড়ে মাথায় আঘাত পায়। জ্ঞান ফিরলে ইনগ্রি ব্রেসলেটটা তার পাশে পড়ে থাকতে দেখে। সেটা কুড়িয়ে বাক্সে রাখতে যাবে, এমন সময় সেই অতিপ্রাকৃত সত্তা জঙ্গলের অন্ধকার থেকে বের হয়ে আসে। তখন ইনগ্রিকে সে বলতে থাকে, এটাকে গ্রামের বাইরে নিয়ে যেও না। ইনগ্রি, আমার কথা শোনো, এটা আমাকে ফিরিয়ে দাও। কিন্তু ইনগ্রি সেই অতিপ্রাকৃত সত্তা বদ্রাবহীর কথা না শুনে গ্রামের বাইরে ছুটতে থাকে। ওই ভয়ানক রাতের পর 25 বছর পার হয়ে গেছে। সময়টা এখন 1980 সাল। তিনজন তরুণ গ্রামীণ রাস্তা ধরে বাসে করে কোথাও একটা যাচ্ছে। এদের মধ্যে একজন মিলা, তার চাচাতো ভাই ইউদা, আর তার বন্ধু জিতো। একটা গ্রামে নেমে সে তার এক বন্ধুর খোঁজ করতে থাকে, যার সাথে মূলত আজকে তার দেখা করার কথা। এ সময় মিলা গ্রামের একটা বাজারে প্রবেশ করে। বাজারে তেমন একটা মানুষ নেই। সামনে কিছু সংখ্যক দোকানি থাকলেও পেছন দিকটা একেবারেই খালি। সেখান থেকে কসাইখানার মাংস কাটার আওয়াজ আসছে। সেদিকে গেলে মিলা কাউকে খুব নির্দয়ভাবে মাংস কাটতে দেখতে পায়। মাংস কাটতে থাকা সেই মহিলা হঠাৎ মিলাকে বলতে থাকে, সেখানে যেও না, সেখানে অনেক বিপদ আছে, যেও না সেখানে। এ সময় ইউদা মিলার কাঁধে হাত রেখে জিজ্ঞাসা করে, না বলে এখানে চলে এসেছ? তখন মিলার ভ্রম ভাঙে। সে দেখে সেখানে আসলে কেউই ছিল না, দোকানটা ফাঁকা। কাউকে কিছু না বলে সেখান থেকে মিলা চলে যায়। পরের দৃশ্যে দেখা যায় জিতো এর বন্ধুর কাছে তারা কোনো একটা গ্রামের প্রধান ফটকের ছবি দেখিয়ে সেই গ্রামটা কোথায় জানতে চায়। তারা মূলত এখানে জিতোর বন্ধুর কাছে এসেছে সেই গ্রামের ঠিকানা পাওয়ার জন্য। এ সময় জিতোর বন্ধু তাকে দেওয়া ছবিগুলোর ভেতর সেই অতিপ্রাকৃত সত্তা বদ্রাবহীর একটা ছবি দেখতে পায়। তখন সে বলে, এই গ্রামটাকে নর্তকীদের গ্রাম বলে, কিন্তু গ্রামটা জঙ্গলের অনেক গভীরে, সেখানে সচরাচর কেউ যায় না। এ সময় তাকে কিছু টাকা দিলে সে তাদের নর্তকীদের গ্রামে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়। তারা একটা ছোট পিকআপ ভ্যানে করে নর্তকীদের গ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। এরপর একটা ব্রিজের সামনে এসে তারা দাঁড়িয়ে যায়। এই ব্রিজটাই নর্তকীদের গ্রামে প্রবেশ করার একমাত্র রাস্তা। এখান থেকে গ্রাম পর্যন্ত বাকি রাস্তাটুকু তাদের হেঁটেই যেতে হবে। গভীর জঙ্গলের ভেতর কাঁচা রাস্তা ধরে তারা নর্তকীদের গ্রামের দিকে যেতে থাকে। এ সময় মিলা কিছু ঘন্টার আওয়াজ শুনতে পায়, কিন্তু বাকিরা সেটা শুনতে পায় না। তখন দেখা যায় মিলার পাশেই বদ্রাবহী দাঁড়িয়ে আছে, আর পরক্ষণেই সে গায়েব হয়ে যায়। এই গ্রামে আসার সময় থেকেই মিলার সাথে অদ্ভুত সব ঘটনা ঘটছে। হাঁটতে হাঁটতে তারা এবার ছবির সেই প্রধান ফটকের সামনে এসে পৌঁছায়। গ্রামে প্রবেশ করলে তারা দেখে কিছু মেয়ে নাচের অনুশীলন করছে।
তারা গ্রামের এক মহিলাকে জিজ্ঞাসা করে এই গ্রামের প্রধানের সাথে তারা কথা বলতে চায়, তাকে কোথায় পাওয়া যাবে। মহিলা জানায় গ্রাম প্রধানের বাড়িটা একদম শেষ সীমানায়, কিন্তু তাদের গ্রামের প্রধান যাকে মুভির শুরুতে দেখানো হয়েছিল সে অতি সম্প্রতি মারা গেছে। তখন মিলা জিজ্ঞাসা করে তাহলে তাদের প্রশ্নের উত্তর কে দিতে পারবে। তখন মহিলাটি বলে তাদের নতুন গ্রাম প্রধান বায়ুত দিতে পারবে, কিন্তু সে এখন গ্রামে নেই আর কখন আসবে তা সে জানে না। তাই তারা সিদ্ধান্ত নেয় বায়ুত আসা পর্যন্ত তারা এই গ্রামেই অপেক্ষা করবে। মহিলাটি তাদের গ্রাম পাহারাদারদের জন্য তৈরি করা একটা জায়গা থাকার জন্য দেখিয়ে দেয়, কিন্তু মিলার ভাই তাকে এভাবে ঘুমানোর জন্য নিষেধ করে। আর গ্রামের আরেকজন মেয়ে রাতির কাছে মিলাকে তাদের সাথে থাকার জন্য অনুরোধ করলে রাতি না চাইতেও মিলাকে তাদের সাথে রাখার জন্য রাজি হয়ে যায়। মিলা রাতির বাসায় আসলে সে তাকে শোবার ঘর দেখিয়ে দিয়ে বলে সে যেন পারলে কোনো আওয়াজ না করে, কারণ তার পাশের রুমে তার মা ভীষণ অসুস্থ। সেদিন রাতে ইউদা আর তার বন্ধুরা পাহারাদারদের জায়গাতেই ঘুমিয়ে থাকে। রাত গভীর হলে দেখা যায় তাদের পাশ দিয়ে একদল অশরীরী জঙ্গলের ভেতর কোনো একটা আচার অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য যাচ্ছে। এ সময় ইউদার পাশে থাকা হারিকেনটা নিভে যেতে থাকে। হারিকেনটা যতই নিভছে একটা অশরীরী তাদের দিকে এগিয়ে আসতে থাকে ততই, কিন্তু হারিকেনের আলোটা হঠাৎ জ্বলে ওঠায় সে রাতের অন্ধকারে আবার মিশে যায়। রাতে মিলার পানির তৃষ্ণা পেলে সে ডাইনিং রুমে আসে। পানি খাওয়ার সময় হঠাৎ রাতের মায়ের রুমের দরজা ক্যাচ ক্যাচ আওয়াজ করে খুলে যায়। কৌতূহলবশত সে রুমের দিকে গেলে মিলা দেখে রাতের মায়ের অসুস্থতা কোনো স্বাভাবিক অসুখ না। তখনই রুমের এক অন্ধকার কোণ থেকে ভদ্রাবাহী বের হয়ে আসে। তখন সে মিলাকে দেখে বলে আমি তো তোমার জন্যই এখানে অপেক্ষা করছি। একথা বলা মাত্রই মিলার মুখের সামনে দরজাটা সজোরে বন্ধ হয়ে যায়। সেদিন কাউকে কিছু না বলে মিলা রুমে এসে দরজা লাগিয়ে শুয়ে পড়ে। পরদিন সকালে রাতি তার মায়ের জন্য খাবার নিয়ে যাচ্ছিল। এ সময় মিলা তাকে জিজ্ঞাসা করে তোমার মায়ের যে অসুখটা হয়েছে সেটা আসলে কি। রাতি তাকে কোনো উত্তর দিতে যাবে এমন সময় রাতির মা ভেতর থেকে কাশতে থাকে। তখন রাতি ঘরের ভেতরে গেলে একথা একেবারে দিনের আলোর মতন পরিষ্কার হয়ে যায় যে রাতির মা কোনো স্বাভাবিক অসুখে আক্রান্ত নয়। গত রাতে ঘরের যে কোণ থেকে ভদ্রাবাহী বের হয়ে এসেছিল রাতির মা কেমন ভয়ার্ত দৃষ্টিতে সেদিকেই তাকিয়ে আছে। অনবরত তার মুখ দিয়ে রক্ত পড়ছে, যেন রাতির মাকে কোনো অতি প্রাকৃত কিছু ভেতর থেকে একেবারে নিংড়ে দিচ্ছে। রাতি মিলার কাছে ক্ষমা চায় তার মায়ের এমন অবস্থা তাকে দেখতে হলো বলে। তখন মিলা বলে তার মাও ঠিক একই রকমই অসুস্থ। তার মায়ের এমন অসুস্থতার জন্য তারা একজন পূজারী ডেকে এনে তার মাকে দেখায়। তখন পূজারী কিছু কাগজে কোনো অতিপ্রাকৃত কিছুর বশ হয়ে একটা জায়গার ছবি আঁকতে থাকে। সেই ছবিটা মূলত এই নর্তকীদের গ্রামের প্রধান ফটকের ছবি। পূজারী জানায় ওই গ্রাম থেকে কোনো একটা জিনিস নিয়ে আসা হয়েছে, যেটা আনা একদমই উচিত হয়নি। এই জিনিসটা হলো সেই ব্রেসলেট কাওয়াতুরি। এই ব্রেসলেটটা যদি কোনোভাবে সেই গ্রামে ফিরিয়ে দেওয়া যায় হয়তোবা তার মা আবার আগের মতো হয়ে যাবে। তাই সেই ব্রেসলেটটা ফিরিয়ে দিতে তাদের এই গ্রামে আসা। এ সময় ইউদা আর তার বন্ধুরা রাতির কাছে এখানে গোসলের কোনো ব্যবস্থা আছে কিনা তা জিজ্ঞাসা করতে আসলে তারা সকলেই গোসল করার উদ্দেশ্যে গ্রাম থেকে বেশটা দূরে একটা পুরাতন পুকুরে আসে। ইউদা আর তার বন্ধুরা ছেলেদের জন্য নির্ধারিত স্থানে গোসলের জন্য গেলে মিলা আর রাতি তার একটু সামনে একটা বাধাই করা পুকুরের সামনে আসে। কথিত আছে নর্তকীরা সেই অশুভ বলির অনুষ্ঠানে অংশ নেওয়ার আগে এই পুকুরেই গোসল করতে আসতো। পুকুরটা বেশ পুরাতন, আশেপাশের অবস্থাও কেমন গা ছমছমে। পুকুরে নামার আগে উপরের গোসলখানায় তাদের গোসল করে নিতে হবে, তাই তারা পাশাপাশি দুটি গোসলখানায় চলে যায়। এদিকে মিলা কাপড় বদলি করে গোসল করা আরম্ভ করেছে, আর তখনই হঠাৎ পাশের গোসলখানা থেকে সে রাতির কণ্ঠে কাউকে গান গাইতে শুনতে পায়। মিলা কাঠের দেওয়ালের পাশ দিয়ে দেখার চেষ্টা করলে দেখতে পায় রাতি কেমন যেন একভাবে তাকিয়ে আছে, কোনো নড়াচড়া নেই। এসব দেখে মিলার অস্বস্তি হলে
কোনো রকমে গোসল শেষ করে সে বাইরে বের হয়ে আসে আর বাইরে থেকে রাতিকে ডাক দেয়। এ সময় সে দেখে রাতি কেমন করে যেন তার আগেই গোসলখানা থেকে বের হয়ে পুকুরে নেমে গেছে। তার কথা আগের থেকে বেশ আলাদা। সে মিলাকে পুকুরে নামার জন্য বলে, কিন্তু মিলার স্পষ্ট মনে আছে সে রাতির বাইরে বের হওয়ার কোনো আওয়াজ পায়নি। তার কিছুটা সন্দেহ হলেও সে পুকুরে নেমে যায়। পুকুরে নামলে রাতি তার দিকে গান গাইতে গাইতে এগিয়ে আসে আর তাকে কেমন রাগের দৃষ্টিতে দেখতে থাকে আর স্পর্শ করতে থাকে। মিলা রাতিকে তার গানের মানে জিজ্ঞাসা করলে রাতি বলে তার গান কিছু মানুষের কাহিনী বর্ণনা করে যারা ওয়াদা ভঙ্গ করে। মিলার অপর পাশে যেতেই রাতির রূপ বদলিয়ে এবার ভদ্রাবাহী তার আসল রূপে ফিরে আসে আর বলে, তুমি তো নিশ্চয় তাদের মতো না, আমার কাওয়াতুরি আমাকে ফিরিয়ে দাও। এরপর সম্পূর্ণ পুকুর জুড়ে অসংখ্য সাপে ভরে যায়। পা ফসকিয়ে পুকুরে ডুবে যেতে গেলে রাতি তাকে কোনো রকমে টেনে তোলে আর সেখান থেকে তারা তাড়াতাড়ি বেরিয়ে যায়। আর এদিকে ইহুদা আর তার বন্ধুরা গোসল শেষ করে বাইরে আসার সময় ভুল করে পুকুরের অপর পাশে চলে আসে, যেখানে তারা অসংখ্য কালো কাপড়ে মোড়ানো কবর দেখতে পায়, যেগুলো আর স্বাভাবিক কবরের চাইতে অনেকটাই আলাদা। তাদের ড্রাইভার ছেলেটা তাদের বলে এই কবরগুলো হয়তোবা তাদের কবর যাদের মৃত্যু স্বাভাবিকভাবে হয়নি। এরপর তারা সেখান থেকে বয়ুথের বাড়িতে চলে আসে। বয়ুথের বাড়িতে আসার পর তারা বাড়ির জানালা দিয়ে উকি ঝুঁকি দিয়ে বয়ুথকে ডাকতে থাকে, কিন্তু এ সময় পেছন থেকে গ্রামের একটা ছেলে তাদের উপর কুলতি দিয়ে আক্রমণ করে। তার ধারণা বয়ুথের ঘরে তারা চুরি করতে এসেছে। এ সময় ছেলেটাকে সে ফেরেছে কিনা একথা জিজ্ঞাসা করলে ছেলেটা বলে বয়ুথ এখনো গ্রামে ফেরেনি। এ সময় তারা সেখান থেকে চলে যেতে গেলে ছেলেটা আবার তাদের কাছে আসে আর বলে বয়ুথ সম্পর্কে সে কিছু বলতে চায়। তখন সে বলে বয়ুথ নিজেকে কালো কুকুরে পরিণত করতে পারে যখন সে কোনো বিপদ দেখে। গ্রামের এই ছেলেটার কথা তাদের কাছে একদমই আজগুবি বলে মনে হয়, তাই তারা তার কথাতে তেমন কোনো গুরুত্বই দেয় না। সেদিন রাতি নিজের রুমে ঘুমিয়েছিল। হঠাৎ ডাইনিং রুমে সেই জাদুর বাক্সটা পড়ে যাওয়ার শব্দে মিলার ঘুম ভেঙে যায়। সে এসে দেখে রাতি বাক্সটা নাড়াচাড়া করছে। মিলাকে সে বলে তার হাতে লেগে বাক্সটা নিচে পড়ে গেছে, কিন্তু মিলা যথেষ্টই বুঝতে পারছে রাতি বাক্সটা থেকে কিছু একটা নেওয়ার চেষ্টা করছিল। কিন্তু রাতিকে কিছু না বলে মিলা নিজের রুমের দিকে যেতে থাকে। এ সময় বাইরে থেকে সেই অভিশপ্ত অনুষ্ঠানের আওয়াজ ভেসে আসলে মিলা সেই অনুষ্ঠানে যাওয়ার সিদ্ধান্ত নেয় আর সাথে সেই জাদুর ব্রেসলেটটাও সঙ্গে নিয়ে যায়। গভীর জঙ্গলের ভেতর দিয়ে রাতি আর মিলা একটা হারিকেন হাতে করে সেই অনুষ্ঠানের আওয়াজ অনুসরণ করতে করতে চলতে থাকে। এক পর্যায়ে তাদের আশেপাশের পরিবেশ আকস্মিকভাবে পরিবর্তন হয়ে যায়, যেন তারা এই মুহূর্তে কোনো নতুন দুনিয়ায় প্রবেশ করেছে। খুব কাছাকাছি আসলে তারা দেখে জঙ্গলের ভেতর একটা পুরনো ঘরে কিছু নর্তকী বাদ্যযন্ত্রের তালে তালে নৃত্য করছে আর তাদের ঘিরে রেখেছে অদ্ভুত কিছু মানুষরূপী অশরীরী। এদিকে গ্রামে সকাল হয়ে গেছে। মিলার ভাই ও তার বন্ধুরা মিলার খোঁজ করতে আসলে তারা দেখে মিলা রাতিদের বাসায় নেই, এমনকি রিতাও নেই আর তার সাথে সেই জাদুর ব্রেসলেটটাও বাক্সে নেই। তখন তারা মিলাকে খোঁজার জন্য বের হয়ে পড়ে। গ্রামের বিভিন্ন জায়গায় তারা খোঁজ নিতে থাকে, কিন্তু সবাই মিলা বা রাতি কাউকে দেখেনি বলে জানায়। অন্যদিকে ভয়ে ভয়ে মিলা আর রাতি সেই অনুষ্ঠানের ভেতর ঢুকে পড়ে। সেই মানুষরূপী পিশাচগুলোর ভেতর দিয়ে তারা আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকতে থাকে। এখানে তারা বদ্রাবাহীকে নৃত্যরত অবস্থায় দেখতে পায়। তাদের দেখে বদ্রাবাহী তাদের কাছে আসলে রাতি বলে ওঠে, মালিকা, এই হচ্ছে মিলা। মিলা অবাক দৃষ্টিতে রাতের দিকে তাকিয়ে থাকে, কারণ রাতি মিলাকে বদ্রাবাহীর কথায় এখানে নিয়ে এসেছে। বদ্রাবাহী রাতিকে বলে, তুমি তোমার কাজ করে দিয়েছ। তখন রাতি জানতে চায় তার মা এবার সুস্থ হয়ে যাবে তো। তখন বদ্রাবাহী তাকে বলে, যাও দেখা করো নিজের মায়ের সাথে। মিলা কাওয়াতুরিটা ফিরিয়ে দিলে বদ্রাবাহী বলে, সেই পূজারী তোমাকে এখানে পাঠিয়ে অনেক ভালো করেছে। আসলে যখন পূজারী তার মাকে দেখতে এসেছিল সেদিন ওই পূজারী বদ্রাবাহীর শেখানো কথাগুলোই মিলাকে বলেছিল। সে ব্রেসলেটটা ফিরে পাওয়া মাত্রই বদ্রাবাহী তার পুরনো শক্তি ফিরে পেয়েছে। এখন সে মিলাকে তার সাথে রেখে দিতে চায়। এদিকে গ্রামে রাত হয়ে এসেছে। মিলার ভাই আর তার বন্ধুরা মশাল জেলে মিলাকে জঙ্গলের আনাচে কানাচে খুঁজে বেড়াচ্ছে। এক পর্যায়ে
তারা একটা পাহাড়ি ঝর্ণার কাছে আসলে দেখতে পায় কিছু লোক নদীর পাড়ে বসে খাওয়া দাওয়ার আয়োজন করেছে। তাদেরকে ইউদা মিলার বর্ণনা দিয়ে জিজ্ঞাসা করে তারা এমন কোনো মেয়েকে দেখেছে কিনা, কিন্তু তারা না সূচক মাথা নাড়ায়। আর এদিকে তাদের সাথে আসা সেই ড্রাইভার অনেক ক্ষুধা লেগে যাওয়ায় সেখানে বসেই খাবার খেতে শুরু করে। কিন্তু জিতোর কাছে মানুষগুলোকে অস্বাভাবিক লাগলে সেখান থেকে সবাইকে চলে আসতে বলে। চলে আসার সময় সেই অস্বাভাবিক মানুষগুলোর মধ্যে একজন তাদেরকে বলে, তোমরা এই গ্রামের বলে তো মনে হয় না। সে খাবারের প্যাকেটটা এগিয়ে দিয়ে বলে, দয়া করি যেন তোমার বোনের খোঁজ পেয়ে যাও, এটা নিয়ে যাও। কিছু বুঝে ওঠার আগেই ড্রাইভার ছেলেটা সেই খাবারটা নিয়ে নেয়। আশেপাশের আবহাওয়া হঠাৎ খারাপ হয়ে যাওয়ায় বৃষ্টি নামার উপক্রম হলে জিতো আর মিলার ভাই আর সেই ড্রাইভারটা বাসার দিকে ফিরতে থাকে। আর এদিকে মিলা আর রাতি সেখান থেকে দৌড়ে আবার বাসার দিকে চলে আসে। গ্রামে প্রবেশ করলে রাতি মিলাকে বলে সেদিন গোসলখানায় তার মায়ের রূপ ধরে বদ্রাবাহী উপস্থিত হয়, আর তাকে বলে সে যদি মিলাকে দিয়ে সেই জাদুর ব্রেসলেটটা ফিরিয়ে দিতে পারে তাহলে সে তার মাকে বাঁচাতে পারবে। সে শুধু তার মাকে বাঁচাতে এই কাজ করেছে। প্রচণ্ড ঝড় বৃষ্টির মাঝে রাতি আর মিলা বাসায় ফিরে আসে। বাসায় এসেই তারা দেখে রাতির মা তার জীবনের শেষ সময় গুনছে। রিতার মায়ের অনবরত মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। তার অবস্থা আগের থেকে আরও খারাপ হয়ে গেছে। রাতির মায়ের এমন অবস্থা দেখে মিলার সন্দেহ হয় তার মায়েরও হয়তো একই অবস্থা হতে যাচ্ছে, কারণ সে তার মাকে বাঁচাতেই সেই জাদুর ব্রেসলেটটা বদ্রাবাহীকে ফিরিয়ে দিয়েছে। তাই সে তখনই ব্যাগ গুছিয়ে ঝড় বৃষ্টির মধ্যেই বাসায় যাওয়ার জন্য বের হয়ে পড়ে। কিন্তু পথে তার চাচাতো ভাই আর তার বন্ধুদের সাথে দেখা হয়ে গেলে তারা রীতিমতো মিলাকে টেনে হিঁচড়ে আবার বাসায় নিয়ে যায়, কারণ এই ঝড় বৃষ্টির মধ্যেই কখনোই এই গ্রাম থেকে বের হওয়া সম্ভব নয়। কিন্তু বাসায় ফিরে আসলেও মিলা বারবার তার মায়ের কাছে যাওয়ার জন্য জেদ করতে থাকে। তখন মিলা বলে সে এমন কিছু করেছে যাতে তার মায়ের জীবন বিপন্ন হতে পারে, তাকে এখনই বাসায় যেতে হবে। তখন ইউদা বলে, তুমি এমন কি করেছো? তখন সে বলে সে ওই জাদুর ব্রেসলেটটা অতিপ্রাকৃত সেই সত্তা বদ্রাবাহীর কাছে ফিরিয়ে দিয়েছে। তখন ড্রাইভার ছেলেটা অবাক হয়ে বলে, তোমার একটা ব্রেসলেট ফিরিয়ে দিয়ে আসতে পুরো একটা দিন সময় লেগে গেল কি করে? তখন মিলা অবাক হয়ে বলে, একদিন? সে তো মাত্র কিছু সময়ের জন্য বাইরে গিয়েছিল। এসবের মধ্যেই হঠাৎ রুমে দুর্গন্ধে ভরে যায়। মনে হচ্ছে বহুদিন ধরে পচে যাওয়া কোনো মাংসের গন্ধে পুরো ঘরটা ছেয়ে গেছে। আশেপাশে খুঁজে তারা দেখে সেই খাবারের প্যাকেটটা থেকে বোধহয় গন্ধটা আসছে। তাড়াতাড়ি তারা প্যাকেটটা খুলে দেখে সেটাতে একটা পচে যাওয়া বানরের ক্ষত বিক্ষত দেহ, যেটাতে অসংখ্য মাংসখেকো ম্যাগট কিলবিল করছে। সাথে সাথে সেটা তারা ছুঁড়ে মাটিতে ফেলে দেয়। তখন জিতো বলে, জঙ্গলের ভেতর ওই মানুষগুলোর থেকে তোমার খাওয়া নেওয়া একদম উচিত হয়নি। ওদের নোংরা কালো নখ ছিল, তুমি কি দেখোনি? তুমি ওখানে যা খেয়েছো তার সবই বানরের ক্ষত বিক্ষত অঙ্গ ছিল। সেদিনের মতো সবাই রাতে রাতিদের বাসায় ঘুমিয়ে পড়ে। মিলা সেদিন রাতে স্বপ্ন দেখে তার মা একেবারেই সুস্থ হয়ে গেছে আর তার মেয়ের জন্য সে পছন্দের খাবার রান্না করেছে। মিলা সেদিন তার মাকে স্বপ্নে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে, কিন্তু হঠাৎ মিলার স্বপ্ন ভেঙে যায়। সে দেখে সে এখনও নর্তকীদের গ্রামে আছে আর বাইরে প্রচণ্ড বৃষ্টি এখনও হয়ে চলেছে। সে হঠাৎ শুনতে পায় রাতের মায়ের ঘর থেকে মিলার মায়ের কণ্ঠে কেউ যেন তাকে নাম ধরে ডাকছে। মিলা এগিয়ে গেলে দেখে রাতের মা দেয়ালের দিকে মাথা দিয়ে দাঁড়িয়ে আছে। রুমে একটু কাছে যেতেই রাতের মা এক প্রকার উড়ে এসে মিলার দুই কাঁধ ধরে দাঁড়িয়ে যায় আর বলতে থাকে, তুমি জানো না তোমার সাথে কি ভয়ানক কিছু ঘটতে যাচ্ছে, তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাও। এই কথা বলা শেষ না হতেই রাতের মায়ের পেছনে নূপুরের আওয়াজ ভেসে আসতে থাকে আর সে বলে, আমাকে সে অশরীরী শক্তি দেখে ফেলেছে, আমাকে এখনই যেতে হবে। এই কথা বলা মাত্রই রাতের মায়ের শরীরের সমস্ত হাড় ভেঙে যাওয়ার মতো শব্দ হতে থাকে আর সে মাটিতে পড়ে যায়। হঠাৎই রাতের মায়ের ভেতর সেই অতিপ্রাকৃত সত্তা বদ্রাবাহী প্রবেশ করলে সে একদম অন্যরকম আচরণ করতে থাকে। আর তারপর সে বলে, তোমাদের মায়েরা এখন আমার দুনিয়ায় আঙ্কারা মোড়াতে বন্দি আছে। এই গ্রামের লোক জানে তাদের কি করতে হবে। অতি শীঘ্রই সেই অনুষ্ঠান সম্পাদন করো, না হলে এই গ্রামের সকলের মৃত্যু অনিবার্য।
রাতির মায়ের ভেতর থেকে অশরীরী বাদ্রাবাহী বেরিয়ে গেলে রাতির মা নিজের মুখ আর হাতের চামড়া নখ দিয়ে ছিঁড়ে ফেলতে শুরু করে। আর ঠিক এ সময় গ্রাম প্রধান বায়ুত সেখানে উপস্থিত হয়। বায়ুত সবকিছু দেখে তাদেরকে বলে, তোমরা কেন এই ব্রেসলেটটা এই গ্রামে ফেরত নিয়ে আসলে? তখন সবাই জিজ্ঞাসা করে, এই জাদুর ব্রেসলেটটা আসলে কি? বায়ুত তখন বলে, মিলার নানি মৃত্যুর সময় মিলার মায়ের দেখভালের দায়িত্ব বায়ুতের কাছে অর্পণ করে যায়। অর্থাৎ গল্পের শুরুতে দেখানো সেই গ্রাম প্রধান পুত্রী আসলে মূলত মিলার নানি, আর তার মেয়ে ইনগ্রি হলো মিলার মা। মিলার নানি পুত্রী গ্রামে বলির প্রথাকে বন্ধ করতে চাচ্ছিল। তাই একবার গ্রামে এক বলির অনুষ্ঠানে দুই যমজ বোনের ভেতর থেকে যাকে বলির জন্য উৎসর্গ করা হয়নি তাকে সেই অভিশপ্ত পিশাচদের অনুষ্ঠানে নৃত্যের জন্য পাঠানো হয়। তাদের উদ্দেশ্য ছিল মূলত বাদ্রাবাহীর চোখে ধুলো দিয়ে সেই জাদুর ব্রেসলেটটা হাসিল করা। তাই মুভির শুরুতে দেখা যায় মিলার নানি সেই ব্রেসলেটটা মিলার মায়ের হাতে দিয়ে তাকে দ্রুত এটা নিয়ে গ্রাম ছেড়ে বাইরে চলে যেতে বলে। কিন্তু বাদ্রাবাহী যখন এটা টের পায় তখন সেই দুই যমজ বোনের মধ্যে একজনের মর্মান্তিকভাবে মৃত্যু হয়। কিন্তু তাদের এই বলিদান গ্রামে এই অভিশপ্ত বলির অনুষ্ঠানকে বন্ধ করে দিয়েছিল। আর এই কারণেই 25 বছর পর্যন্ত বাদ্রাবাহী নিজের জন্য কোনো নর্তকী বাছাই করতে পারেনি, যার ফলস্বরূপ মিলার নানিকেও করুণ পরিণতি ভোগ করতে হয়েছে। সেদিন রাতেই বায়ুত 3টা কালো মুরগি জবাই করে ঘরের একটা রুমে ঢুকে পড়ে আর সবাইকে বলে কেউ যেন এই রুমের ভিতর না আসে। বাইরে তখনও সেই অভিশপ্ত বৃষ্টি একাধারে হয়ে চলেছে। এদিকে বায়ুত রুমে ঢুকে যাওয়ার পর সবার চোখে খানিকটা ঘুমের ভাব চলে এসেছে। এমন সময় হঠাৎই দরজায় টোকা দেওয়ার শব্দ হতে থাকে। ইউদা যখনই দরজাটা খুলতে যাবে বায়ুত রুম থেকে বের হয়ে এসে বলে, দাঁড়াও, পূর্ব দিকের দরজা খোলার আগে সাবধান হতে হবে, দরজার ওপারে কোনো পিশাচও থাকতে পারে। তারপর বায়ুত নিজেই রুম থেকে বের হয়ে বৃষ্টির মধ্যে বাড়ির সামনে চলে আসে। আরও কিছু দূর সামনে যেতেই সে দেখে একটা পিশাচ ক্ষত বিক্ষত একটা বানরের দেহ বিশ্রীভাবে খাচ্ছে। হঠাৎ বিদ্যুৎ চমকানোর আলোতে এসে দেখে তার পেছনে বিশাল হিংস্র পিশাচের দল দাঁড়িয়ে আছে। পরদিন সকালে গ্রামের লোকেরা চারিদিকে ছোটাছুটি করতে থাকে, কারণ গ্রামের সকল গবাদি পশুকে বিশ্রীভাবে ছিঁড়ে কামড়ে ক্ষত বিক্ষত করে মেরে ফেলেছে কোনো হিংস্র পিশাচের দল। রাতিদের গরুটারও একই অবস্থা হয়েছে। গ্রামের সমস্ত ফসলেও সেই অশরীরী শক্তির প্রভাবে পচন ধরেছে, আর অদ্ভুতভাবে নর্তকীদের সেই বিশেষ গোসলখানার পুকুরটাও একদম শুকিয়ে গেছে। অসংখ্য বিষাক্ত সাপ কিলবিল করছে সেখানে। সেদিনই ইউদা আর তার বাকি বন্ধুরা সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে গ্রামে বাদ্রাবাহীর কথা মতো নর্তকী নির্বাচনের কাজ শুরু হয়ে গেছে। এখানে বায়ুত গ্রামের সকল কুমারী মেয়েদেরকে এক কাপ তিতো কফি খেতে দেয়। যাদের কাছে এই তিতো কফি মিষ্টি বলে মনে হবে তাদেরকেই নর্তকী হিসেবে সেই অশরীরীদের মধ্যে নৃত্য করতে হবে। ইউদা আর তার বন্ধুরা যখন ব্যাগ গোছাচ্ছে তখন মিলা সেই নর্তকী নির্বাচনে অংশ নিতে চলে আসে। তার বিশ্বাস যদি সে এই রিচুয়াল সম্পন্ন করে তাহলে হয়তো তার মা বেঁচে যাবে। এদিকে গ্রামের সকল মেয়েদেরকে পরীক্ষা করার পর যখন মিলা সেই কফি পান করে তখন তার কাছেও এটা মিষ্টি বলে মনে হয়। অর্থাৎ মিলাকেও সেই পিশাচদের মধ্যে নৃত্য করার জন্য বাদ্রাবাহী পছন্দ করেছে। সেই অভিশপ্ত অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য প্রতি বছরের মতোই 7 জন কুমারী মেয়েকে একে একে সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়। তারপর তারা জঙ্গলের গভীরে একটা নির্দিষ্ট স্থানে নাচের জন্য যেতে থাকে। এ সময় মিলার চাচাতো ভাই তাকে বাধা দেওয়ার চেষ্টা করলেও সে সেটা অমান্য করে সামনে এগিয়ে যায়। এদিকে চারিদিকে সেই অনুষ্ঠানের জন্য বাদ্রাবাহী মায়ার জাল ছড়িয়ে রেখেছে। গ্রামের লোকেদেরকে এই অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত বাঁশের তৈরি একটা বাদ্যযন্ত্র বাজিয়ে যেতে হবে। গ্রামের সকল দরজা জানালা গ্রামের লোকেরা বন্ধ করে দেয়, কারণ কিছু সময়ের জন্য যদি বাদ্যযন্ত্র বাজানো থামানো হয় অথবা কেউ বাড়ির বাইরে আসে তাহলে অন্ধকার থেকে সেই অশরীরীর দলেরা সেই ঘরে প্রবেশ করবে আর কাউকেই সেখান থেকে জীবিত ছাড়বে না। গভীর জঙ্গলের ভেতর সেই 7 জন নর্তকীকে জঙ্গলের মাটির তলের একটা পুকুরে গোসল করানো হয়।
তারপর তারা জঙ্গলের ভেতরই আরেকটা খোলা ঘরে আসে। এখানে তাদের গায়ে থেকে সেই সাদা কাপড়টা সরিয়ে নেওয়া হয় আর তাদেরকে একটা ভেষজ পাতা খেতে দেওয়া হয়। মিলা বলে সে তো নৃত্য করতে পারে না। তখন বৃদ্ধা বলে, না পারলেও এখন পারবে। রিচুয়ালের নিয়ম হচ্ছে যতক্ষণ পর্যন্ত শেষ নর্তকী মাটিতে লুটিয়ে না পড়বে ততক্ষণ পর্যন্ত বাদ্যযন্ত্র থামানো যাবে না। নর্তকীরা বসে পড়লে তাদেরকে নৃত্য শুরু করার আগে নিজেদের ওড়না শুকতে বলা হয়। ওড়না শুকা মাত্রই তাদের শরীর একটা ঝাঁকুনি দিয়ে চোখ একেবারে সাদা হয়ে যায়, অর্থাৎ তারা এখন সকলেই বাদ্রাবাহীর বশে চলে এসেছে। আর তাদের রুহু এখন এই দুনিয়া ছেড়ে অতিপ্রাকৃত সেই অশরীরীদের দুনিয়ায় প্রবেশ করেছে। তাদের চারপাশে বিশ্রী দেখতে মানুষরূপী অশরীরীগুলো ক্ষুধার্ত চোখে সেই নর্তকীদের দিকে নানা রকম অঙ্গভঙ্গি করছে, আর তাদের মাঝে নর্তকীদের রুহগুলো বাদ্রাবাহীর ইশারায় নৃত্য করে যাচ্ছে। এদিকে আসল দুনিয়ায় তাদের শরীরগুলো একইভাবে নৃত্য করে যাচ্ছে, যেমন করে অশরীরীদের দুনিয়ায় তাদের রুহগুলো নৃত্য করছে। এরপর একে একে কিছু নর্তকীরা নৃত্য থামিয়ে মাটিতে লুটিয়ে পড়তে থাকে। এখন শুধু রাতি আর মিলা নৃত্য করে যাচ্ছে। এ সময় বাদ্রাবাহী বের হয়ে আসে আর মিলাকে তার সাথে চিরদিনের জন্য থেকে যাওয়ার আহ্বান করে। মিলা একটা চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়লে সে সেই দুনিয়া থেকে আবার আসল দুনিয়ায় ফেরত আসে। কিন্তু বাকি মেয়েরা একবার এই আসল দুনিয়ায় চলে আসলে তাদের আর দ্বিতীয়বার সেই দুনিয়ায় ফিরে যেতে হয়নি। কিন্তু মিলাকে বাদ্রাবাহী জোরপূর্বক আবার অশরীরীদের দুনিয়ায় নিয়ে আসে। মিলা এক লাফে দাঁড়িয়ে যায় আর আবার নৃত্য করতে থাকে। তখন বায়ুতের সন্দেহ হয় বাদ্রাবাহী বোধহয় এদেরকে এখানেই মেরে ফেলবে, তাই বায়ুত তাদের উপর সাদা কাপড় চড়িয়ে দেয় আর সাথে সাথে তাদের রুহগুলো অশরীরী দুনিয়া থেকে গায়েব হয়ে যায়। তাদের রুহগুলো সেখান থেকে গায়েব হয়ে গেলেও আসল দুনিয়ায় তাদের শরীরের সাথে সংযোগ স্থাপন করতে পারেনি। তারা এখনও নৃত্য করে যাচ্ছে। এদিকে হঠাৎ এইভাবে নর্তকী গায়েব হয়ে যাওয়াতে অশরীরী দলেরা ক্ষিপ্ত হয়ে হাউমাউ করতে থাকে। আর অন্যদিকে বায়ুত রাতি আর মিলার হাত পা বেঁধে তাদের আবার দ্রুত গ্রামে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করে। বৃষ্টির ভেতর দিয়ে রীতা আর মিলার হাত পা বাঁধা দেহ নিয়ে বায়ুত যতই গ্রামের দিকে যাচ্ছে, অশরীরীর দলেরা তাদের অনুসরণ করতে করতে গ্রামের দিকে আসতে থাকে। বায়ুত হন্তদন্ত হয়ে রাতি আর মিলাকে এই অবস্থায় নিয়ে রাতিদের ঘরে ঢুকে পড়ে আর সবাইকে বলে যার যার ঘরে যেয়ে দরজা লাগিয়ে নিজের পরিবারের হেফাজত করতে। মিলাকে এই অবস্থায় দেখে তার চাচাতো ভাই অস্থির হয়ে পড়ে। তখন বায়ুত তাদের বলে, এখন অস্থির হওয়ার সময় না, এ ঘরের চারিদিকে লবণ ছড়িয়ে দাও। এ সময় বায়ুত তাদের উপর থেকে সাদা কাপড় সরিয়ে দিলে দুজনের রুহ চলে যায় অতিপ্রাকৃত সেই দুনিয়া আঙ্কারা মুরকাতে। মিলা জ্ঞান ফিরলে দেখে সে অনেক প্রাচীন ইটের তৈরি কোনো মাটির নিচের ঘরে আছে। চারিদিকে অসংখ্য বটগাছের শিকড় দিয়ে ঘরের দেওয়ালগুলো ছেয়ে আছে। ভয়ঙ্কর বিষাক্ত সাপ চারিদিকে। এ সময় রাতের নাম ধরে ডাকতে ডাকতে সে এমন একটা রুমে চলে আসে যেখানে সাদা কাপড় দিয়ে মোড়ানো আরও কিছু পুরুষ নর্তক দাঁড়িয়ে আছে। সেখানে সে কিছু বাচ্চা দেখতে পায় যাদের চোখ আর নাক চামড়া দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, আর তারা সকলে মিলে মিলাকে ঘিরে ধরে খেলার জন্য ডাকতে থাকে। এদিকে প্রচণ্ড ঝড় শুরু হয়েছে গ্রামে। ঝড়ো বাতাসে দরজা খুলে যায়। বায়ুত আর সেই ড্রাইভার ছেলেটা দরজা বন্ধ করতে গেলে দেখে তাদের ঘরের বাইরে অসংখ্য হিংস্র পিশাচ দাঁড়িয়ে আছে রাতি আর মিলার দেহ নিয়ে যাওয়ার জন্য। তারা কোনো রকমে দরজা বন্ধ করে দিলে ড্রাইভার ছেলেটা ঘরের ভেতরে ভয় চিল্লাতে থাকে। তখন বায়ুত তার মুখ চেপে ধরে তাকে শব্দ করতে নিষেধ করে। অন্যদিকে অশরীরীদের দুনিয়ায় রাতি পুরোপুরি বাদ্রাবাহীর বশে চলে এসেছে। একসময় মিলাকে অসংখ্য নর্তকী যাদেরকে এর আগে বলি দেওয়া হয়েছে তারা ঘিরে ধরে। এক পর্যায়ে মিলা একটা বড় কক্ষে প্রবেশ করে আর বাদ্রাবাহীর ইশারায় সমস্ত নর্তকী নাচতে আরম্ভ করে। এদের মধ্যে দেখা যায় রাতিকে, যে বাদ্রাবাহীর ইশারায় নৃত্য করে যাচ্ছে। এ সময় বাদ্রাবাহী মিলাকে তার জাদুর শক্তি দ্বারা নিজের কাছে টেনে নিয়ে আসে আর বলে, তোমাকে এক বিশেষ নর্তকীর সাথে পরিচয় করিয়ে দিই। এবার মিলা দেখে তার মা নর্তকী রূপে এই আঙ্কারা মোরকাতে আটকে আছে আর বাদ্রাবাহীর ইশারায় এখন নৃত্য করে চলেছে। মিলা
দৌড়ে তার মায়ের কাছে যেতে গেলে বাকি নর্তকীরা মিলার দিকে রীতিমতো সাপের মতো আওয়াজ করতে করতে তেড়ে আসে। এক পর্যায়ে হঠাৎ করে পরিস্থিতি একদম বদলে যায়। মিলা নিজেকে একটা কালো অন্ধকার ঘরে আবিষ্কার করে, যেখানে মিলার মাও চলে আসে আর তাদের মধ্যে কথা হয়। মিলা তার মাকে তার সাথে এখান থেকে নিয়ে যাওয়ার কথা বলে, কিন্তু মিলার মা বলে সে এখান থেকে আর কখনোই বের হতে পারবে না। সে যেন বাদ্রাবাহীর কোনো কথা না শুনে। আর তারপরেই আবার তাদেরকে সেই নৃত্যের কক্ষে নিয়ে আসা হয়। এখানে বাদ্রাবাহী মিলাকে বলে, তুমি কি এখানে থাকতে চাও না তোমার মায়ের সাথে? এ কথা বলেই সে তার মায়ের দিকে তাকাতে বলে। আর এ সময় বাদ্রাবাহীর ইশারায় মিলার মায়ের আঙুলগুলো বেঁকে যেতে থাকে। অন্যদিকে বায়ুত আর কোনো উপায় না দেখে সবাইকে এখানে অপেক্ষা করতে বলে একটা রুমে চলে যায়। তার কিছুক্ষণ পর হঠাৎ রুমের ভেতর থেকে কোনো হিংস্র কুকুরের আওয়াজ ভেসে আসতে থাকে। তারপর হঠাৎ ঘরের চেয়ার, টেবিল আর টুলগুলো উল্টে ফেলে দিয়ে সেই অদৃশ্য হিংস্র কুকুরটা বাইরে বের হয়ে যায়। এই কুকুরটা মূলত বায়ুত। বায়ুত এবার সোজা চলে যায় অশরীরীদের সেই আঙ্কারা মোরগাতে। সেখানে নর্তকীদের রুমে ঢুকে সে হিংস্রভাবে আওয়াজ করতে থাকে। আর এ সময় সুযোগ বুঝে মিলা আবার সেই জাদুর ব্রেসলেটটা চুরি করে নিজেকে বাদ্রাবাহীর কাছ থেকে ছাড়িয়ে নিয়ে আসলে আসল দুনিয়ায় ফিরে আসে সে। এ সময় বায়ুত আবার বাসায় ফিরে আসে আর দেখে রাতেই তাদের পাশেই মুখ দিয়ে রক্ত উঠে মারা গেছে। আর রাতের মাও রুমের ভেতর যন্ত্রণাদায়কভাবে মৃত্যুবরণ করেছে। পরদিন সকালে মিলা আর তার বন্ধুরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। তাদের যাওয়ার সময় বায়ুত জানায় মিলাই একমাত্র নর্তকী যে আঙ্কারা মোরকা থেকে জীবন্ত ফেরত এসেছে। তখন মিলা বলে সে শুধু তার মায়ের জন্য ফেরত আসতে পেরেছে। মিলা যখন বাসায় উপস্থিত হয় সে দেখে তার মায়েরও মৃত্যু ঘটেছে। এদিকে গ্রামেও বায়ুত রাতি আর তার মাকে সেই কালো কাপড় দিয়ে মোড়ানো কবরগুলোর পাশেই কবর দিয়ে দেয়। এভাবে দ্বিতীয়বার ব্রেসলেটটা আঙ্কারা মোরকা থেকে নিয়ে আসার ফলে আবারও গ্রামে সেই অশুভ অনুষ্ঠান বন্ধ হয়ে যায় আর গ্রামে কিছুটা হলেও শান্তি ফিরে আসে। নর্তকীদের গ্রামের এই গল্পটা এখানেই শেষ হয়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে রাখুন পরবর্তীতে এরকম আরও অনেক গল্প পেতে।